প্রফেসর ওবায়দুল হক, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই। প্রথম বিদেশ সফর 4 মাস পরে হলো এবং এই প্রথম সফর নিয়ে এই অঞ্চলের দেশগুলোতে একটা আলাদা উত্তেজনা থাকে, গণমাধ্যমের, কূটনীতিতে, রাজনীতিতে, একাডেমিয়াতেও। আমরা দু ধরনের জিনিস দেখে এসেছি। আমরা গত 16-17 বছরে সাবেক প্রধানমন্ত্রী তার সফর ভুটান অথবা ভারতে দেখেছি প্রথম সফর। তার আগে আজকের যিনি প্রধানমন্ত্রী তার মাতা এবং পিতা দুজনই ছিলেন, তাদের প্রথম সফর ছিল সম্ভবত সৌদি আরব, আমি যদি ভুল না করি। মিস্টার রহমান তার প্রথম সফরটি কোথায় করবেন সেটা নিয়ে নানান গুঞ্জন ছিল, কিন্তু শেষ পর্যন্ত বিশেষ করে বেইজিং এবং দিল্লি নিয়ে, কিন্তু তার দলের মহাসচিব থেকে শুরু করে সবাই চীন সফর করে এসেছেন এবং শেষ পর্যন্ত তিনি মালয়েশিয়া হয়ে গেলেও আসলে তিনি চীনেই গেলেন। ফলে মালয়েশিয়া সফরটা কি এক ধরনের কৌশলগতভাবে আমাদের জন্য কার্যকর এবং সঠিক সিদ্ধান্ত হলো কিনা? জি, আমি মনে করি যে উনি আপনি ঠিকই বলেছেন যে আমাদের এখানে একটা সবসময় উত্তেজনা বিরাজ করে যখন নতুন সরকার আসে, যে কোথা থেকে তিনি তার সফর শুরু করবেন, প্রথম বিদেশ সফর। এবং মনে করা হয় যে এর মাধ্যমে একটা মেসেজ দেওয়া হয়, এর মধ্যে একটা লুকায়িত মেসেজ থাকে, হয় দিল্লি না হলে বেইজিং। এবং আপনি দেখেছেন যেগুলো বললেন যে দিল্লি বেইজিং এর বাইরেও ভুটানে হয়েছে বা সৌদি আরবে হয়েছে, সেগুলো হয়তো বা কৌশলগত কারণেই হয়েছে, এই টেনশনটাকে অ্যাভয়েড করার জন্য বা এই সমালোচনাটাকে অ্যাভয়েড করার জন্য বা এই যে টানাপোড়েন একটা থাকে সেটাকে মোকাবেলা করার জন্য হয়তো বা তারা করেছেন। কিন্তু এবার যেটা হয়েছে কৌশলগত কারণে কুয়ালালামপুর হলেও আমি মনে করি এটি খুবই তাৎপর্যপূর্ণ। এই সফর, দুটো সফরেরই অনেক ধরনের তাৎপর্য আছে, আমরা এগুলো নিয়ে ঘন্টার পর ঘন্টা কথা বলতে পারি, কিন্তু খুব সংক্ষেপে বলতে গেলে কুয়ালালামপুরকে আমি এভাবে দেখি যে যদি এটি কৌশলগত হয়েও থাকে যে দিল্লি অথবা বেজিংকে আপনি এড়িয়ে গিয়ে আপনি একটা তৃতীয় দেশ থেকে শুরু করলেন, কুয়ালালামপুর এই মুহূর্তে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই কারণে যে শ্রমবাজার রয়েছে, শ্রমবাজার নিয়ে সেখানে সমস্যা রয়েছে এবং সেই সমস্যা অনেকটা অভ্যন্তরীণ রাজনীতির কারণেও। কাজে আমি মনে করি না যে খুব সহসাই সেই সমস্যার সমাধান হবে, কারণ অভ্যন্তরীণ রাজনীতি এরকম যে সেখান থেকে এক ধরনের একটা এখন পাবলিক অপিনিয়ন এরকম যে আমরা বিদেশি শ্রমিক চাই না, বিদেশি শ্রমিক কমিয়ে নিয়ে আসি। কিন্তু আপনি দেখবেন যে আমাদের যে পুরো মালয়েশিয়াতে যে বিদেশি শ্রমিকদের যে শ্রমবাজার, তার প্রায় 40% আমরা নিয়ন্ত্রণ করতাম। সেটা আমাদের জন্য একটা অনেক বড় রেমিটেন্সের সোর্স, যে আমাদের দিক থেকে দেখলে খুবই গুরুত্বপূর্ণ এবং আমরা সেটি মেরামত করতে চাইবো। এবং আমি মনে করি প্রধানমন্ত্রী পর্যায়ে আলোচনা হলে সম্ভাবনা আরও জোরালো হয়। কিন্তু এটি শুধু শ্রমবাজার না, মালয়েশিয়া আমাদের জন্য এখন অন্যান্য আরও অনেক কারণ এটি খুব গুরুত্বপূর্ণ। যেমন আপনি জানেন যে আমরা এটা কিন্তু আরেকটা মেসেজ, আপনি যেটা বলছিলেন আসিয়ানের কথা বলা শুরু করেছিলেন আপনি, মেসেজ এটাই যে আমরা এখন আর শুধু দক্ষিণ এশিয়ার দিকে তাকাতে চাই না, আমরা দক্ষিণ পূর্ব এশিয়ার দিকে তাকাতে চাই। এটা নিয়ে অনেকদিন ধরেই কথা হচ্ছে কীভাবে আমরা আমাদের ফরেন পলিসিকে রিওরিয়েন্ট করতে পারি। এবং আসিয়ানে যোগদান করার জন্য না, এখানে আরসেপ আছে, আমাদের রোহিঙ্গা সমস্যা সমাধানের জন্য আমরা মনে করি যে মালয়েশিয়া কুড বি এ ভেরি গুড পার্টনার, ইম্পর্টেন্ট পার্টনার। মালয়েশিয়াতে আমাদের বহু বিদেশি ছাত্র আছে সেখানে, এবং মালয়েশিয়াতে এখন নানা ধরনের টেকনোলজি ট্রান্সফার, নানা ধরনের বায়োল্যাটারাল কোঅপারেশন। কাজে এটা শুধু অর্থনীতি না, শুধুমাত্র শ্রমবাজার না, এটা খুব মাল্টিফ্যাসেটেড। আমি মনে করি খুবই সংক্ষিপ্ত সফর হলেও, কৌশলগত সফর হলেও এটা থেকে ভালো কিছু বের হয়ে আসতে পারে। জেনারেল মনির আহমদ, মালয়েশিয়া নিয়ে আপনি যদি একটু ছোট করে অ্যাড করেন, পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা হচ্ছিল গতকালকে, তিনি বলছিলেন মালয়েশিয়াকে আমরা শুধু শ্রমবাজার, আসিয়ান এসব দিয়ে বিবেচনা করি। বাংলাদেশের টেলিকম সেক্টরে মালয়েশিয়ার একটা বড় ধরনের প্রভাব দীর্ঘদিন ধরেই আছে, ফলে সেটির মেনটেনেন্স বলি, নেটওয়ার্কিং বলি, সেই জায়গায় মালয়েশিয়ার একটা বড় অবদান আছে। এবং এই সফরের আগের দিন অর্থাৎ রোববারে তো উনি রওনা করলেন, শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয় একদম জমজমাট ছিল। প্রথমত হচ্ছে ফরেন সেক্রেটারি সাংবাদিকদেরকে ব্রিফ করলেন, পরবর্তীতে আমরা দেখলাম ঢাকায় ইউএস অ্যাম্বাসেডার, ঢাকার ব্রিটিশ হাই কমিশনার, ঢাকায় জাপানের রাষ্ট্রদূত, ঢাকায় আরেকজন পশ্চিমা রাষ্ট্রদূত সম্ভবত সুইজারল্যান্ড, এবং ভারতের যিনি অ্যাক্টিং হাই কমিশনার তিনি, এরা কেউ না কেউ পররাষ্ট্রমন্ত্রী অথবা পররাষ্ট্র সচিবের সঙ্গে দেখা করেছেন। পররাষ্ট্র উপদেষ্টাও ছিল। পররাষ্ট্র উপদেষ্টা এটি বলারও চেষ্টা করেছেন কোথায় প্রথম সফর হবে সেটি বাংলাদেশ ঠিক করবে। আর মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত তিনি প্রথম গণমাধ্যমের সঙ্গে আনুষ্ঠানিকভাবে কথা বললেন আগের দিনের খেলার রেফারেন্স দিয়ে, এবং তিনি খেলার ছলে যে মেসেজটা দিলেন সেটা হচ্ছে কেউ যদি যুক্তরাষ্ট্রের সঙ্গে থাকে বা যুক্তরাষ্ট্রে এলাই হয় তাহলে সেটি লং রানে তারা ভালো করে। ফলে এটিকে আসলে চীন যাওয়ার আগে কোনো মেসেজ পশ্চিমা দূতরা বা ভারতীয় দূত বাংলাদেশকে প্রোভাইড করলো বলে আপনার পর্যবেক্ষণ কিনা? হ্যাঁ, অনেক ধন্যবাদ। মালয়েশিয়া এবং চীনে যে সফরে যাচ্ছেন আমাদের বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী, এটা তো বেশ কয়েকদিন আগেরই খবর, এবং পাশ্চাত্য যুক্তরাষ্ট্র বলেন, অন্যান্য পাশ্চাত্য রাষ্ট্রগুলোর রাষ্ট্রদূতরা নিশ্চয়ই এটা জানতেন।
তা আমি মনে করি না লাস্ট মোমেন্টে যাওয়ার আগের দিন কোনো বার্তা নিয়ে তারা এসেছে, এবং ওভারঅল আমি মনে করি যে দিস ওয়াজ দি বেস্ট ডিসিশন টু গো টু চায়না থ্রু মালয়েশিয়া। আমি একটা কোটেশন, লর্ড পালমেটসন, উনি মার্কিন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ছিলেন উনি 19শ শতাব্দীতে, উনি বলেছিলেন, উই হ্যাভ নট eternal friends and we have not perpetual enemies. Our interests are eternal and perpetual. তার মানে আন্তর্জাতিক ডিপ্লোমেসিতে there is no permanent friend or foe. It is ফরিদ জাকারিয়া, সাংবাদিক আপনারা সবাই চিনেন, উনি বলেছেন ফরেন পলিসি ইজ এ ম্যাটার অফ কস্ট অ্যান্ড বেনিফিট। ইট ইজ এ ম্যাটার অফ কস্ট অ্যান্ড বেনিফিট। উইল হ্যাভ রিলেশনশিপ with countries that benefits our interest. And I believe that Malaysia and China both, of course there are others, many other benefits our interest. ভাই যেটা বলেন প্রফেসর স্যার, আমাদের প্রায় 900,000 ওয়ার্কার মালয়েশিয়াতে আছে, প্রায় 37%, এবং এছাড়াও একটা বড় সংখ্যক আনডকুমেন্টেড আছে। সো এদেরকে ডকুমেন্টেড করা, বৈধ করাটা ইটস ইম্পর্টেন্ট। এবং বাংলাদেশ ইজ স্যাচুরেটেড, উই হ্যাভ টু মেনি কোয়ালিফাইড পিপল হ্যাভিং নো জব, আনএমপ্লয়মেন্ট। সো বাইরের মার্কেট, নট অনলি মালয়েশিয়া, জাপান, কোরিয়া, যেখানে সম্ভব আমাদের প্রধানমন্ত্রীর অবশ্যই যাওয়া দরকার। এবং মালয়েশিয়া ইজ ভেরি সিগনিফিকেন্ট ইন এ সেন্স দ্যাট আপনি যে পয়েন্টগুলো বললেন যে আমরা চেষ্টা করছি আসিয়ানের ডায়ালগ পার্টনার হতে। আসিয়ান ইজ এ ভেরি ওয়ান অফ দি স্ট্রংগেস্ট অ্যাসোসিয়েশন দ্যাট উই হ্যাভ নাও। অল কান্ট্রিজ আর হ্যাভ সিরিয়াস কনস্ট্যান্ট গ্রোথ, সেটা আমরা চাই। রোহিঙ্গা সমস্যাতে মালয়েশিয়া হ্যাড বিন আওয়ার পার্টনার, দে হ্যাভ সাপোর্টেড আস থ্রু আউট। এটাও তাদেরকে এক্সপ্রেস করা প্রয়োজন যে দে আর আওয়ার ফ্রেন্ড। ম্যান পাওয়ার একটা বড় সেক্টর, এডুকেশন একটা সেক্টর, যেটা বললেন। সো আই থিঙ্ক অলদো দি visit is very short, but I think it's very symbolic. It's very good that he's চীনে going যাওয়াটা কি কারো মাথা ব্যথার কারণ? চীনে যাওয়া তো, আমরা যখন মার্কিন যুক্তরাষ্ট্রে যাব তখন চীনের জন্য এটা মাথা ব্যথা হবে, আমরা যখন চীনে যাব তখন মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য হয়তো মাথা ব্যথা হবে। বাট eventually we should go. The government should decide and prioritize, এবং প্রথম ভিজিটটা একটা সিম্বলিক, বাট তার পরবর্তী ভিজিটগুলা হতে পারে একটার পর একটা। এবং নট অনলি মার্কিন যুক্তরাষ্ট্র বা পাশ্চাত্য দুনিয়া, ভারত সফরটাও কিন্তু আমাদের জন্য গুরুত্বপূর্ণ। সো আই এম শিওর দি গভর্নমেন্ট উইল বি ওয়াইজ এনাফ টু ডিসাইড ওয়ার আওয়ার প্রাইম মিনিস্টার গোজ। বাট যতটুকু আমি শুনেছি মালয়েশিয়া ভিজিটটা আমাদের জন্য সিগনিফিকেন্ট ইন মেনি সেক্টর। টেলিকমিউনিকেশন ইজ এ ভেরি ইম্পর্টেন্ট সেক্টর। মালয়েশিয়া হ্যাজ গন, আওয়ার ইকোনমি ওয়াজ অলমোস্ট দি সেম আমরা যখন স্বাধীনতা পেলাম। অ্যান্ড কোথায় মালয়েশিয়া, কোথায় সিঙ্গাপুর এখন? সো উই শুড টেক বেনিফিট অফ দি প্রোগ্রেস দ্যাট দে হ্যাভ মেড, এবং এটা আমাদের দেশে কাজে লাগানো দরকার। এবং চীন সম্পর্কে নিশ্চয়ই আমরা পরবর্তীতে কথা বলব। দ্যাট ইজ অলসো ভেরি সিগনিফিকেন্ট, চীন যাওয়াটা। অ্যাম্বাসেডর মুশরিফ ফয়েজ, আপনি চীনে রাষ্ট্রদূত হিসেবেই ছিলেন, ফলে এই সফরের মূল বার্তাটা কি? এবং এই সফরের আগে বিশেষ করে যে দূতদের কথা বললাম যারা শনিবারে ফরেন মিনিস্ট্রিতে গেলেন, এবং খুব শিডিউল সফর ছিল, সেটি হুমায়ুন কবির, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা, তিনি দাবি করছেন। কিন্তু আপনি মানে শনিবারে এটা খুব স্বাভাবিক ঘটনা কিনা? না, এই যে ছুটির দিনে হঠাৎ করে সমস্ত বড় বড় সব দেশের রাষ্ট্রদূতরা পররাষ্ট্র মন্ত্রণালয়ে যে হাজির হলো, এটা তো খুব স্বাভাবিক বা প্রতিনিয়ত ঘটে, এরকম ঘটনা নয়। কিন্তু আশ্চর্য হওয়ারও কিছু নাই। তার কারণ যে একেবারে প্রথম সফরেই তিনি মালয়েশিয়া হয়ে চীনে যাচ্ছেন। এই চীনে যাওয়াটা নিয়ে সবারই আগ্রহ আছে, তাতে কোনো আপত্তিকারও আছে সেটা না, কিন্তু সবাই জানতে চায় কি হচ্ছে, তাই না? হ্যাঁ, সবাই জানতে চায় যে উনি যে চীনে যাচ্ছেন, চীনে কি কথা হবে, এগুলো তারা সেই ইয়েটাই নিয়ে গিয়েছে ওখানে, যে কৌতূহল নিয়ে গিয়েছে যে কি হবে, কি কি আলোচনা হবে, এগুলো জানতে চায়। কারণ এখানে কি হবে না হবে তার উপর নির্ভর করে ওইসব দেশেও তো তারপরে আমাদের প্রধানমন্ত্রী কোনো সময় যাবেন অদূর ভবিষ্যতে, তখন তারাও তাদের ইয়েটা ঠিক করবার সুযোগ পায়। কিন্তু তারা কিভাবে আলোচনা করবে, কোন দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। তো সেই জন্য আমি মনে করি এটাতে বিস্মিত হওয়ার কিছু নাই। এটাকে যদিও এই ঘটনা সবসময় ঘটে না, কিন্তু এটা আমি মনে করি যে তাদের এই আগ্রহটা আমাদের কাছে কোনো রকমের খারাপ লাগার কোনো কারণ নাই। উই শুড বি হ্যাপি যে এই আগ্রহ তাদের আছে। সুতরাং আমাদের সরকার এটা ভালো বোধ করতে পারে যে না, সবাই আমাদের প্রতি আগ্রহ আছে। সুতরাং আমরা সবার কাছ থেকেই আমাদের সাধ্যমতন, আমাদের স্বার্থ অনুযায়ী সম্পর্কটাকে, সবার সাথে সম্পর্কগুলোকে নতুন করে একটা নতুন মাত্রা দিতে পারবো, নতুন গতি দিতে পারবো। কি ধরনের বার্তা ওয়েস্টার্নরা দিতে পারে, মানে সেই ইয়েতে সম্ভাব্য? ওই যে কথা বলেছে ওইটা না,
ওই যে যে মানে আমাদের চীন কি মানে বলে, USA মার্কিন যুক্তরাষ্ট্রকে সমর্থন করলে যে দূরবর্তীতে সেটা ভালো কাজে লাগবে, ওইসব কথা বলার কোনো, ওগুলো একটা কথার কথা। জি। তার জন্য তার তো একটা কিছু বলতে হবে। আর তিনি দেখা গেল যে বেশ একটা খোশ বেশ মেজাজে কায়দার ছিলেন। একটা কথা বললেন, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র নিজেই তো নানান রকমের সমস্যার মধ্যে দিয়ে চলছে, আমরা দেখতে পাচ্ছি দেশের ভেতরে তার সমস্যা। তারপরে এই যে হরমুজ প্রণালী নিয়ে যা করলো, এতে তো মার্কিন যুক্তরাষ্ট্রের যেটুকু বিদেশে যেটুকু সম্মান ছিল সেটুকু আমার মনে হয় তার বেশিরভাগ অংশই শেষ হয়ে গেছে। তারপরেও মার্কিন যুক্তরাষ্ট্রই আমাদেরকে সেটাকে গুরুত্ব দিয়ে দেখতে হবে, কিন্তু তারা নিজেদের নাক বারবার কাটতে চাইলে আমাদের কিছু করার নেই। তো সেটা তারা করেছে। তো কিন্তু আমাদের যেটা আগের বক্তাও বলছিলেন যে একসময় আমাদের প্রধানমন্ত্রী এখন চীনে গেছেন, তারপর ভারতে যাবেন, জাপানে যাবেন, রাশিয়ায় যাবেন, মার্কিন যুক্তরাষ্ট্রে যাবেন। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে তো একটা চুক্তি সই হয়ে গেছে, যেটা যদিও উনি আসার আগে 3 দিন আগে সই হয়েছিল, কিন্তু সেই চুক্তিটা তো আছে, তাই না? সেই চুক্তিটা নিয়ে আমাদের অনেক রকমের সমস্যা আছে। সুতরাং তাদের সাথে আলাপ আলোচনা করে সেই সমস্যাগুলোকে মেটানোর চেষ্টা করা আমাদের খুব গুরুত্বপূর্ণ বিষয়। তো সেই জন্য আমি মনে করি সেখানেও খুব শিগগিরই যাওয়ার চেষ্টা হবে। আর তাছাড়া আমাদের যে পররাষ্ট্রমন্ত্রী আছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যাপারে তার একটা বিশেষ, আমার কাছে মনে হয় যে সবাই মনে করি আমরা যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক, তিনি তো আপনার সমসাময়িক, আপনারা সম্ভবত ব্যাচমেটও। হ্যাঁ, আমরা ব্যাচমেট। জি। তো সে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কের ব্যাপারে একটা বিশেষ অবদান রাখতে পারবে এরকম আমরা আশা করি, ধারণা করেন বা আশা করেন। আশা করি। তো যাই হোক, এটা আমি মনে করি যে তবুও যে মালয়েশিয়া হয়ে চীনে গেছেন, এটার মধ্যে নিশ্চয়ই একটা বার্তা আছে জি। যে মানুষ যাতে ওইভাবে চিন্তা না করে যে না আমি আগে চীনে গেলাম, চীনকে বেশি গুরুত্ব দিচ্ছি। চীনের যা গুরুত্ব সেই গুরুত্ব তো কমবে না, আগে যাক পরে যাক চীনের গুরুত্ব সমানই থাকবে। জি। সেরকমই ভারতে যাওয়ার এই যে একটা কথা উঠেছিল যে উনি হয়তো ভুটানে যাবেন, কথা মানে এরকম একটা সিদ্ধান্ত হয়তো হয়েছিল, কিন্তু ভুটান হয়ে ভারতে যাবেন এরকম চিন্তা করা হয়েছিল। ভারত সেটা সম্ভবত সেটা গ্রহণ করে নাই, তার ফলে ওনার ভারত যাওয়াটা হলো না। এটাতে এখন ভারত নিশ্চয়ই ভাবছে যে ভুল করছে, আমার ধারণা যে তাকে ওখানে নিতে পারতো আগে ইচ্ছা করলেই, কিন্তু সেটা না করাতে এখন কিন্তু আমরা কাগজে দেখছি যদি সত্যি হয় যে জুলাই মাসে উনি হয়তো ভারতে ভারতে যেতে পারে। সুতরাং এইটা খুব গুরুত্বপূর্ণ, যেটা আগে আমার বক্তব্য বলছিলেন জেনারেল মুরি, যেটা বলছিলেন খুব গুরুত্বপূর্ণ, যে চীনের সাথে, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে, জাপানের সাথে যাই সম্পর্ক হোক না কেন, ভারতের সাথে আমাদের সম্পর্কটা একটা বিশেষ সম্পর্কের। কারণ কি, একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আমরা সবাই খেয়াল করে যদি, যে বাংলাদেশের চতুষ্পার্শ্বে ভারত প্রতিবেশী হিসেবে, প্রতিবেশী, মানে ওর Land স্থলভাগে 3টা এবং জলে অর্থাৎ বঙ্গোপসাগরে তো তাদেরই প্রভাবের এলাকা। সে ইচ্ছা করলে ওখানে আমাদেরকে যে কোনো রকম বাধা সৃষ্টি করতে পারে। সুতরাং চতুর্দিকেই আমরা ভারত দ্বারা বেষ্টিত, আমার এই ধারণা আর কি, এবং আমরা ভারতের পেটের মধ্যে অবস্থান করছি। সুতরাং ভারত যেমন আমাদের নিরাপত্তার জন্য, আমাদের শান্তির জন্য খুব গুরুত্বপূর্ণ, তেমনি ভারতের আমরাও তো পেটের ভারতের মধ্যে জন্য থাকার গুরুত্বপূর্ণ। কারণে আমাদের এখানে অশান্তি হলে ভারত শান্তিতে থাকতে পারবে জি, না। জি। সুতরাং আমাদেরকে ভারতের সাথে আমি একটু ওবায়দুল হকের কাছে আবার পরস্পর আসতে চাই। সম্পর্কটা। আমরা কি একটু চীনের দিকে ঝুঁকছি কিনা? কারণ পররাষ্ট্র সচিবকে আমরা জিজ্ঞেস করেছিলাম, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর যে 4টি বৈশ্বিক উদ্যোগ রয়েছে, গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ, গ্লোবাল সিকিউরিটি ইনিশিয়েটিভ, গ্লোবাল সিভিলাইজেশন ইনিশিয়েটিভ এবং গ্লোবাল গভর্নেন্স ইনিশিয়েটিভ, 4টিতেই বাংলাদেশ নাম লেখাবে কিনা। উনি বলছেন যে আমরা 4টিকে ওয়েলকাম করে, এটা আগের সরকার ওয়েলকাম করেছিল, কিন্তু এগুলো নিয়ে সরকার সিরিয়াসলি ভাবছে। এখন মার্কিন যুক্তরাষ্ট্র বলি বা কোয়াডের সদস্যভুক্ত রাষ্ট্রগুলো বলি, তাদের জন্য তাদের আপনার বিআরআই নিয়ে আগে থেকে এক ধরনের রিজার্ভেশন ছিল ইন্দো প্যাসিফিকের বিপরীতে। ফলে এখন যদি এই গ্লোবাল সিকিউরিটি ইনিশিয়েটিভ বা এগুলোতে আমরা যদি যুক্ত হয়ে যাই, সেটা আমাদের জন্য লাভজনক হবে কিনা, এবং সরকারের যে পলিসি সবার আগে বাংলাদেশ যেটি বলে তারা ক্ষমতায় এসছে, সেটি অক্ষুণ্ণ রাখতে পারবো কিনা। আপনি প্রথমে যে প্রশ্নটা করেছিলেন সেটা হলো যে আমরা আসলে চীনের দিকে ঝুঁকছি কিনা। এটাকে দেখা যেতে পারে আমরা চীনের দিকে ঝুঁকছি, নানান রকমভাবে ব্যাখ্যা করা যেতে পারে। এই সফরের তাৎপর্যও আসলে নানান রকমভাবে এটাকে ব্যাখ্যা করা যায়, দুভাবেই ব্যাখ্যা করা যায়। চীনের দিকে যদি আমরা ঝুঁকছি বলে কেউ মনেও করে থাকেন, আমি মনে করি এটা অস্বাভাবিক না। এই কারণে যে খুবই স্বাভাবিক, এই বৈশ্বিক পরিস্থিতিতে আমাদের জন্য এবং এই আঞ্চলিক এবং জাতীয় পরিস্থিতিতে আপনি দেখেন 4 মাস হলো সরকার ক্ষমতায় এসছে, এবং সরকার সবচেয়ে বড় যে চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে সেটা হলো অর্থনৈতিক অভ্যন্তরীণ চ্যালেঞ্জ। হ্যাঁ, তো এবং বহির্বিশ্বের চ্যালেঞ্জ তো রয়েছেই।
এবং এই ক্ষেত্রে চীন আমাদের জন্য একটা ভালো সহযোগী রাষ্ট্র হতে পারে, চীনের সাথে আমাদের একটা টাইম টেস্টেড ফ্রেন্ডশিপ আছে দীর্ঘদিন ধরে, এবং চীনের কাছ থেকে আমাদের পাওয়ারও অনেক কিছু আছে। আপনি দেখবেন যে সরকার এসেই এই নতুন প্রধানমন্ত্রী যে ফরেন পলিসি ফ্রেমওয়ার্ক ঘোষণা করেছেন, যে আসবার আগেই বলেছিলেন বাংলাদেশ ফার্স্ট হবে তার পলিসি, সেখানে জাতীয় স্বার্থকে উনি প্রাধান্য দিচ্ছেন। যে আমাদের আগে যে একটা প্রথাগত, এটা আসলে প্রথাগত না, এক ধরনের একটা, আমি বলবো যে 17 বছর এক ধরনের একটা আমি বলবো যে অস্বাভাবিক একটা ফরেন পলিসি আমরা পারসিউ করেছি, সেটা এক্সারসাইজ করেছি, সেটা খুবই সেটা এখন টিকবে না। সেটা যে একটা রাষ্ট্রকেন্দ্রিক ফরেন পলিসি, এখন আমরা মাল্টি ডিরেকশনাল ডিপ্লোমেসি করবো, এবং সেখানে চীন খুবই গুরুত্বপূর্ণ একটা রাষ্ট্র হিসেবে, সহযোগী রাষ্ট্র হিসেবে কাজ করবে। এবং চীনকে যে টাইম টেস্টেড ফ্রেন্ড বলি, এটা খুবই ইন্টারেস্টিং। আপনি দেখবেন যে সবসময় কোন রেজিম বাংলাদেশে ক্ষমতা আসলো তার উপর নির্ভর করে ভারতের সাথে সম্পর্ক কী হবে। কিন্তু চীন কিন্তু ইরেসপেক্টিভ অফ এনি গভর্নমেন্ট, আপনি দেখেন 75 সালে কূটনৈতিক সম্পর্ক স্থাপন হওয়া থেকে শুরু করে আজ পর্যন্ত তারা কিন্তু কাউকে ছেড়ে যায়নি, সবার সাথে, এমনকি শেখ হাসিনা সরকারের সাথে তারা খুব ভালো সম্পর্ক মেনটেন করে গেছে। এখন আপনার প্রশ্নের যে দ্বিতীয় অংশ, সেটা হলো যে গ্লোবাল যে ইনিশিয়েটিভসগুলো, শি জিনপিংয়ের যে প্রোগ্রামসগুলো, দেখেন আপনি যদি ভালো করে দেখেন তাহলে দেখবেন এই যে আমরা শুধু একটার কথা এবার বলেছি, সম্ভবত ডেভেলপমেন্টাল ইনিশিয়েটিভ আমরা যোগ দেব। এই জিএসআই সিকিউরিটি ইনিশিয়েটিভ বা সিভিলাইজেশনাল ইনিশিয়েটিভ, এগুলো কিন্তু একটা টেক অফ করেনি, এগুলো কিন্তু কোনো কংক্রিট রূপ নাই। এমনকি গ্লোবাল ডেভেলপমেন্টাল ইনিশিয়েটিভেরও আপনি যদি দেখেন যে এর আসলে স্বরূপটা কি আপনি বুঝতে চান, অবয়বটা এখনো খাড়া হয়নি, এবং সময়ও লাগবে, আদৌ কিছু হবে কিনা আমরা জানি না। বিআরআই ইজ মোর কংক্রিট কম্পেয়ার টু অল দিস ফোর ইনিশিয়েটিভস। কাজে আমি মনে করি এখানে যোগ দেয় কোনো ক্ষতি নাই আমাদের দিক থেকে, লাভ কিছু নাই, কিন্তু ক্ষতি নাই এই কারণে যে এটা একটা মেসেজ দিবে। এবং চীনের সাথে আমাদের এই সফরটাও কিন্তু এক ধরনের একটা মেসেজই। ওই যে তাৎপর্যের কথা বলছিলাম আমরা, দিল্লির জন্য এটা তাৎপর্য কিনা, এটাকেও দুভাবে দেখা যেতে পারে। একটা হলো যে আমাদের কোথা থেকে একটা সফরটা শুরু করতে হতো, মালয়েশিয়া হয়ে আমরা চীনেই প্রথমে যাচ্ছি, এই কারণে যে দিল্লি থেকে এই মুহূর্তে আমাদের পাবার কিছু নাই। মানে বল ওদের কোর্টে, ওরা বল খেলছেন না, অনেকদিন ধরে আটকে রেখেছেন, তিস্তা বলেন বা অন্যান্য যে কোনো বিষয় বলেন, বায়োলেট্রাল সম্পর্কে পুশিনের ঘটনা ঘটছে, এগুলো তো রয়েছে নেগেটিভ, কিন্তু যেগুলো পজিটিভ পাবার কথা ছিল, এমনকি আমরা চীনের সাথে এই যে কথা হচ্ছে, জানি না এই দফায় এটা আলোচনা হবে কিনা তিস্তা প্রজেক্টটা নিয়ে, কিন্তু আলোচনা হবে। আচ্ছা, যদি আলোচনা হয়, ওটা আগেও হয়েছে, এটা নিয়ে আমরা জানি ভারতের সেন্সিটিভিটি আছে। এটা তো ভারত 4 বছর 5 বছর ধরে আমাদেরকে বলছে, কিন্তু 4-5 বছরও কিন্তু তিস্তার জল বন্টন নিয়ে কিন্তু কিছু বলেনি, যে ঠিক আছে এটা নিয়ে সেন্সিটিভিটি আছে, এটার বদলে আমরা তোমাদের কি দিতে পারি, সময় ক্ষেপণ করেছে। আমি মনে করি সফরটা খুবই স্বাভাবিক, এটা হতেই আসলে এভাবে। আর এই সমস্ত ডেভেলপমেন্টাল এবং সিকিউরিটি ইনিশিয়েটিভে আমার মনে হয় জয়েনিং এর তেমন কোনো সমস্যা নেই, ভয়ের কিছু নাই। জেনারেল, আপনি একটু ছোট করে বলবেন কিনা আমরা একটু চীনের দিকে ঝুঁকছি কিনা? বিশেষ করে আমরা জিজ্ঞেস করেছিলাম যে পদ্মা ব্যারাজ যে প্রকল্প, তিস্তা বহুমুখী প্রকল্প, তো জবাবে পররাষ্ট্র সচিব বলেছেন ওভারঅল জয়েন্ট রিভার ম্যানেজমেন্ট, নদী এবং পানি ব্যবস্থাপনা নিয়ে একটা বড় ধরনের আলাপ হবে। 17টি মংলা বন্দর সহ 17টি চুক্তি এবং সমঝোতা স্মারক সই হবে। ফলে একটু একটু করে কি আমরা চীনের দিকে ঝুঁকে পড়ছি? এবং কেউ কেউ বলে যে অনেকে চীনের ঋণের ফাঁদে পা দেয়, চীন বিরোধী নানান ধরনের প্রচারণা আছে, শ্রীলঙ্কার উদাহরণ টানে। ফলে সেই জায়গায় কোনো সতর্কতারও সুযোগ আছে কিনা? প্রফেসর হক স্যার যেটা বললেন, যে আমাদের স্বাধীনতার পর থেকে কিন্তু চায়না হ্যাজ বিন আওয়ার পার্টনার থ্রু আউট, ইরেসপেক্টিভ অফ হুইচ পলিটিক্যাল পার্টি or whoever was in power in বাংলাদেশ। বাংলাদেশের 20% আমরা ইম্পোর্ট করি চায়না থেকে। মোস্ট আমাদের গার্মেন্টস সেক্টরে বিশাল একটা পরিমাণ র মেটেরিয়াল উই ইম্পোর্ট। অফকোর্স উই এক্সপোর্ট টু ইউএসএ ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। প্রায় $22-23 বিলিয়ন ট্রেড চায়নার সাথে। এবং এবার 17টা রাইট, এর মধ্যে 13টা MOU হবে, 2টা এগ্রিমেন্ট হবে, প্রোটোকল সাইন হবে, একটা অ্যাকশন প্ল্যান হবে, এবং তিস্তা প্রজেক্ট নিয়ে আলোচনা হবে। ইটস ভেরি ইম্পর্টেন্ট। এখন আমাদের তো একটা রাষ্ট্রের সাথে সম্পর্ক ভালো হলে তাদের সাথে আমরা কিছু প্রজেক্টে গেলে এটা আমরা কি ঝুঁকে গেলাম কিনা, বিকজ একটা রাষ্ট্রের উপর নির্ভর করে তো বাংলাদেশ টিকতে পারবে না। উই হ্যাভ টু হ্যাভ রিলেশনশিপ উইথ কান্ট্রিজ হুইচ উইল বেনিফিট আওয়ার ইন্টারেস্ট। বাংলাদেশ ফার্স্ট মিনস উই হ্যাভ টু হ্যাভ রিলেশনশিপ অলসো উইথ ইউএসএ, অলসো উইথ চায়না, ডেফিনেটলি উইথ ইন্ডিয়া। ইন্ডিয়ার এফেক্টটা আরও বেশি বাংলাদেশে, বিকজ ইন্ডিয়া হ্যাজ সার্টেন রেগুলেটরি মেজার যেটা দিয়ে সে বাংলাদেশকে সাইজ করতে পারে বা কন্ট্রোল করতে পারে। আমরা তাদের কথা মতন যদি না চলি, পুশিন বেড়ে যাবে, পানি বন্ধ করে দিবে, বর্ডার ক্রাইম বেড়ে যাবে। দে হ্যাভ সার্টেন রেগুলার, আমরা ইতিহাসে দেখেছি যখনই আমরা ডিপ্লোম্যাটিক্যালি বা সরকারিভাবে কোনো সিদ্ধান্ত তারা অসন্তুষ্ট থাকে, সাম প্রবলেমস আর ক্রিয়েটেড এবং দে কিপস
বাংলাদেশ ইন এ প্রবলেম। সো কিন্তু চায়নার এই জিনিসটা আবার নাই। সো সিম্বলিক চায়নার সাথে তো আমাদের সম্পর্ক তো সবসময় ছিল, কখনো ছিন্ন হয় নাই। মানে চায়নার দিকে ঝুঁকে যাওয়ার প্রশ্নটা কেন আসবে? আমরা তো চায়নার দিকে আমাদের সশস্ত্র বাহিনী গঠনের পিছনে, আবার মনে রাখবেন চায়নার কিন্তু বাংলাদেশ খুব কাছের বন্ধু, মায়ানমারও কিন্তু তাদের কাছের বন্ধু। তারা সাবমেরিন বিক্রি করছে আমাদের কাছে, অ্যান্টি সাবমেরিন মিসাইল বিক্রি করছে মায়ানমারের কাছে। তারা বাংলাদেশে ডেভেলপমেন্ট করতে যাচ্ছে, আবার ওখানে পোর্ট করে তারা পাইপলাইন করে মায়ানমার গ্যাস থেকে পাঠাচ্ছে। চিয়াকপুর থেকে। সো চায়নাও ডাজন্ট হ্যাভ এনি পার্মানেন্ট ফ্রেন্ড। চায়নারও যেখানে স্বার্থ থাকবে তাদের সাথে সম্পর্ক থাকবে। সো ডেফিনেটলি বাংলাদেশ ইজ অলসো ইম্পর্টেন্ট টু চায়না। এরকম একটা সফরে শি জিনপিংয়ের সাথে উনি সাক্ষাৎ দিচ্ছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে, এইসব বিষয়ে আলোচনা হচ্ছে। দ্যাট ইন্ডিকেটস দ্যাট বাংলাদেশ ইজ অলসো ইম্পর্টেন্ট টু চায়না। এবং এই ভিজিটের পরে পরবর্তীতে ডেফিনেটলি আমাদের প্রধানমন্ত্রী মার্কিন যুক্তরাষ্ট্রও যাবে, চায়নাতেও যাবে। এখন যেই দেশেই যাবে ওই দিকেই ঝুঁকে গেলাম কিনা এটা কনক্লুশনে আসাটা আমার মনে হয় না এটা ঠিক হবে। অ্যাম্বাসেডর মুশরিফ ভাই, আপনাকে একটা প্রশ্ন করে বিরতিতে যেতে চাই। আপনার কি মনে হচ্ছে যে ওভারঅল গত বিশেষ করে 5 আগস্টের পর থেকে আমরা চীনের যে পলিটিক্যাল ডিপ্লোমেসি বা পাবলিক ডিপ্লোমেসি দেখছি, সেটা একদম বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, মির্জা ফখরুল ইসলাম থেকে শুরু করে ডক্টর শফিকুর রহমান, সব দলের শীর্ষ নেতৃবৃন্দ সবাই একাধিকবার চীন সফর করেছেন। ফলে চীন কি আমাদের পলিটিক্যাল পার্টনারও হয়ে উঠতে চায়? আসলে চীন আমাদের ডেভেলপমেন্ট পার্টনার ছিল, ইনভেস্টমেন্ট পার্টনার ছিল, এখন কি তারা সেই কৌশলগত জায়গায় রাজনৈতিক অংশীদারও হয়ে উঠছে কিনা? স্যার, আপনার কাছে প্রশ্ন ছিল, এই যে বাংলাদেশ চীনের দিকে ঝুঁকে যাচ্ছে এরকম যারা মনে করছেন, সেই ধারণাটা কতখানি সঠিক, অথবা চীনের সঙ্গে কখনোই আমাদের বিরোধ বা সেটা ছিল না, সেটা আগের দুই বক্তা বলছিলেন। আপনার কাছে সেটা যেটা সুচিন্তিতভাবে জানতে চাওয়া, যে ধরেন চীন তো আমাদের ব্যবসায়িক পার্টনার ছিল, ইনভেস্টমেন্ট পার্টনার ছিল, ইকোনমিক পার্টনার ছিল, চীন এখন আমাদের রাজনৈতিক এবং কৌশলগত পার্টনারও হচ্ছে কিনা? বিশেষ করে 5 আগস্টের পর থেকে এমন কোনো রাজনৈতিক নেতা নাই ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলোর যিনি সম্ভবত একাধিকবার চীন সফর করেননি, ইনক্লুডিং মির্জা ফখরুল এবং জামাতের আমির ডক্টর শফিক। এখানে আমি একটা কথা বলতে চাই, আমি তো চীনে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলাম, জি। তো দেখেছি এটা নতুন ঘটনা নয়। আগেও তারা বিভিন্ন রাজনৈতিক দলের লোকজনকে, ছাত্রদেরকে, সবাইকে চীনে ভাষা নিয়েও তো নিয়ে গিয়েছিলেন। গেছে। ভাষা নিয়েও গিয়েছিলেন। ভাসানী চীনে গেছেন তো আরো অনেক আগে, আর ভাসানী কিন্তু চীনপন্থী বলা হয়, সুতরাং ওনার চীনে যাওয়াটা খুব আশ্চর্যজনক ব্যাপার না। কিন্তু চীন কিন্তু খালি যাদেরকে চীনাপন্থী মনে করা হয় তাদেরকে নিয়ে যায় তা নয়, বা সরকারের লোককে নিয়ে যায় তা নয়, তারা বিভিন্ন দলের লোকজনকে, ছাত্রদেরকে, বিভিন্ন পেশার লোকজনকে নিয়ে যায়, আমাদের সরকারি কর্মকর্তাদেরকে ভিজিটে নিয়ে যায় তারা। এবং এটা তাদের একটা অভ্যাস। এবারে হয়তো এটা চোখে পড়ছে বেশি, জি। একটা নতুন একটা রাজনৈতিক ব্যবস্থা শুরু হয়েছে আমাদের এখানে, তারপরে এই জন্য এটা চোখে পড়ছে বেশি, কিন্তু এটা সবসময় তারা এই কাজগুলো করে। এবং তাদের এখানে কিন্তু উদ্দেশ্যটা হচ্ছে জানা, যে কোনো দেশেরই এখানে যে তাদের দূতাবাস বা তাদের পররাষ্ট্র মন্ত্রণালয় আছে, তারা কিন্তু খুব খাটে, খুব কাজ করে, যে তারা অন্যান্য দেশ যেখানে যেখানে তাদের স্বার্থ আছে তাদের সম্বন্ধে যত জানা যায়, হ্যাঁ, সেই জিনিসটাকে তারা কিন্তু খুব গুরুত্ব দেয়। সুতরাং এবং খালি নাই তাই না, তাদের যে পুরনো যে ডিপ্লোম্যাটসরা আছেন বিভিন্ন দেশে যারা কাজ করেন, তাদেরকে তারা ব্যবহার করে আবার সেই সব দেশে নতুন নতুন যারা যাচ্ছে তাদেরকে ট্রেন আপ করতে, তারপরে ওই সব দেশের সাথে যোগাযোগ রক্ষা করতে, তাদের বিভিন্ন লোকজনের সাথে, এইগুলো তারা করে। যে তার থেকে বোঝা যায় যে তাদের এই ইয়েটা খুব এফিশিয়েন্ট একটা ম্যানেজমেন্ট তাদের আরেকটা আছে। প্রশ্ন আপনাকে করতে চাই, চীন তো সচরাচর বাজেট সহায়তা দেয় না, আমরা একটা বড় অর্থনৈতিক সংকটের ভিতর দিয়ে যাচ্ছি, কিন্তু প্রকল্প সহায়তা দেয় এবং সেটি সম্ভবত সহজ শর্তে বলা হয়। অনেকে বলেন যে এটি বিলো 2% ইন্টারেস্ট রেটে। ফলে এইবার যেহেতু প্রধানমন্ত্রীর সফর এবং চীনের প্রধানমন্ত্রী তো বটেই, চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে আমাদের প্রধানমন্ত্রীর সাক্ষাৎ হচ্ছে 26 তারিখে, ফলে সেইখান থেকে আমরা এ ধরনের সরাসরি কোনো প্রকল্প সহায়তার আশা করছেন কিনা? প্রকল্প সহায়তা অনেকই আসতে পারে, কিন্তু বাজেট সহায়তা যেটা বলেন জি। সেইভাবে তারা আগেও করেন। কখনো দেয়নি এবং এখনো দেবে বলে আমি মনে করি না। কিন্তু প্রকল্প সহায়তা তো তাদের ইয়ের মধ্যেই পড়ে, তারা সবসময় যেগুলো করে আসে, তারা যেসব প্রকল্পে যুক্ত আছে সেইগুলো তো তাদের সহায়তাতেই তো হয় বেশিরভাগই, এবং সেগুলো আমাদের দেশে প্রচুর আছে, রাস্তাঘাট থেকে শুরু করে নদী নালা ইয়ে করার থেকে শুরু করে সব রকমের প্রজেক্টে তাদের হাত আছে। তারপরে আমাদের কি বলে স্যাটেলাইট ইত্যাদিতেও তাদের হাত আছে। বিনিয়োগ আছে।
এমন কোনো এলাকা নাই যেখানে তারা শিক্ষা এবং নানান ক্ষেত্রে তো আছে, তো এমন কোনো এলাকা নাই যেখানে তাদের বিষয় নাই যেখানে তারা সাহায্য সহযোগিতার হাত বাড়ায় না। এটা ব্যাপারটা ওইটা হয় যে তারা দেখে কোথায় কোথায় কি প্রয়োজন হতে পারে। তাদেরও তো বিভিন্ন রকমের অর্গানাইজেশনস আছে, সেগুলোকে তো কাজে লাগাইতে হবে। তাদের যেসব কর্পোরেশনস আছে তারা এই যে সাহায্য সহযোগিতা করে, এতে কিন্তু খালি যে আমাদের লাভ হয় তা তো নয়, তাদেরও যারা আসে কাজ করতে তাদেরও তো লাভ হয়। জি স্যার, তিস্তা নিয়ে ভারতের সঙ্গে 2011 সালে এই চুক্তি সই হওয়ার কথা, ড্রাফট রেডি তখন হলো না, এবং তারপরে তিস্তা নিয়ে বাংলাদেশ গেল সরকারের সময় থেকেই চীনের সঙ্গে একটা আলোচনা শুরু হয়। পররাষ্ট্র সচিব আপনার সহকর্মী আসাদ আল হোসেন স্পষ্ট করে জানিয়েছেন তিস্তা নিয়ে এবার ভালো মতোই আলোচনা হবে। ফলে তিস্তা বহুমুখী প্রকল্প যদি চীন বাস্তবায়ন করে তাহলে সেটি আসলে কি বার্তা দেবে, এবং তিস্তা যেহেতু একটি আন্তর্জাতিক নদী এবং সেই নদীর সঙ্গে আরেকটি দেশ সম্পর্কিত। এইখানে আমার একটা বক্তব্য আছে, সেটা হচ্ছে যে তিস্তা চীন যদি করে কোনো অসুবিধা নেই, কারণ চীনের যথেষ্ট অভিজ্ঞতা আছে নিজেদের দেশে বিভিন্ন নদীতে বিভিন্ন রকমের প্রকল্প করার, এবং আমাদের এই ধরনের ইয়েটাও তাদের অভিজ্ঞতা আছে। সুতরাং তারা আগে অন্যান্য জায়গায়ও করেছে, সুতরাং তাদেরকে দিয়ে করানোটা কোনো খারাপ ব্যাপার নয়। কিন্তু এখানে একটা স্পর্শকাতরতা আছে আমাদের নেইবার ভারতে। তো সেই জন্য আমাদের যেটা করা উচিত, যে এমন কিছু করা উচিত না যাতে ভারতের সত্যিকার হতে কোনো ক্ষতি হতে পারে। সেই জিনিসটা আমাদেরকে স্বচ্ছতা রাখতে হবে, ভারতকে জানাতে হবে যে আমরা এই করছি, এটা আমাদের প্রয়োজনে আমরা করছি, সুতরাং তোমাদের কোনো ক্ষতি হবে না এটাতে, সেই জিনিসটুকু করা। আর তাছাড়া ভারতের জন্য কোনো নিডস, আর আমরা এই তিস্তা প্রকল্পই করি আর গঙ্গা প্রকল্পই করি, যেখানে যেটাই করি না কেন সব কিছুতেই পানিটা আসছে কোথার থেকে? পানিটা তো আসছে ভারত থেকে বেশিরভাগ। ভারতের থেকে পানি আসলে একরকম, ভারত থেকে পানি না আসলে আরেক রকম। আমাদেরকে তো সেগুলো সব কিছু প্রস্তুতি নিয়ে কেউ তো করতে হবে। সুতরাং ভারতকে একেবারে বাদ দিয়ে যে আমরা কাজটা করতে পারবো তা তো নয়, ভারতকে ওয়াকেবল রাখতে হবে ভারতের কাছ থেকে, যাতে আমরা যে পরিমাণ আশা করছি পানি সেটা পেতে থাকি, তাতে বেশি না পাই অনেক, অথবা তার চেয়ে কম না পাই, সেটা তো আমাদেরকে নিশ্চয় করতে হবে। সুতরাং চীনের সাথে আমরা কাজটা চীন করবে, কিন্তু তার মানে এই না যে আমরা ভারতকে একেবারে ইগনোর করে কাজ করতে পারবো, সেটা করা সম্ভব না। সুতরাং আমাদেরকে যেভাবেই হোক, চীন আমাদের সব কাজ করে দিলেও আমরা কি ভারতকে বাদ দিয়ে তো আমরা বসবাস করতে পারবো না। সুতরাং আমাদের নিজেদের স্বার্থেই ভারতের সাথেও অত্যন্ত সুসম্পর্ক রাখতে হবে আমাদেরকে। সেটা কিভাবে করব সেইটাই হলো আমাদের সরকারের বড় চ্যালেঞ্জ। জি, জেনারেল মনির চীন সফর নিয়ে অনেকের ভিতরে আমরা নানান চিন্তা দেখছি, এবং একটু আগে অ্যাম্বাসেডর মুন্সি ফয়েজও বলছিলেন তার ব্যাচমেট সরকারের পররাষ্ট্রমন্ত্রী, যিনি আগের সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ছিলেন, তাকে মনে করে তিনি অনেক বেশি প্রো আমেরিকান বা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে তার খুব ঘনিষ্ঠ যোগাযোগ, মানে ওনার সম্পর্কে প্রচলিত ধারণা হচ্ছে এটা। ফলে সেই জায়গায় আবার আমরা দেখছি উনি তার প্রধানমন্ত্রীর প্রথম সফর বা দ্বিতীয় সফর চীনে করছেন, সেখানে 17টার মতো চুক্তি সমঝোতা যাই বলি সেটা সই হচ্ছে, সেখানে বড় বড় প্রকল্প থাকছে, শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক হচ্ছে। ফলে মানে এই সরকার কি একটা ব্যালান্সড ডিপ্লোমেসির যে জায়গা, মানে এক ঝুড়িতে সব ডিম না রাখা, সেই পথে হাঁটছে কিনা? ইউর রাইট। আমি একটা রিসেন্ট একটা হিস্টোরিক্যাল এক্সাম্পল দিই। কিছুদিন আগে ভারতের সাথে পাকিস্তানের একটা যুদ্ধ হয়ে গেল, মোস্টলি এয়ার ওয়ারফেয়ার, ড্রোন, এবং সেখানে খুব ডিরেক্টলি পাকিস্তান হ্যাজ টেকেন দি সাপোর্ট অফ চাইনিজ টেকনোলজি, এবং এই চাইনিজ টেকনোলজি ব্যবহার করে ভারতের অত্যাধুনিক ইউরোপিয়ান রাফায়েল বিমান পর্যন্ত ভূপাতি করে, এবং আমরা যারা নিরপেক্ষ আমরা স্পষ্টভাবে বলতে পারি পাকিস্তান হ্যাজ ওয়ান দি ওয়ার এগেনস্ট ইন্ডিয়া টেকিং চাইনিজ সাপোর্ট। তখন তো আমাদের মনে হচ্ছিল যে আমেরিকান যুক্তরাষ্ট্র অত্যন্ত অসন্তুষ্ট হবে, চায়নার সাথে পাকিস্তান দোসর হয়ে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করলো। বাট নাও পাকিস্তান ইজ দি বেস্ট ফ্রেন্ড অফ ইউএসএ। যখন মার্কিন যুক্তরাষ্ট্রের এই হরমুজ প্রণালী নেগোসিয়েশনের ক্ষেত্রে পাকিস্তান ইনিশিয়েটিভ নিল এবং তারা কিছুটা সফলতা দেখাতে পারলো, এখন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে কোনো বক্তব্যে পাকিস্তানের ভূয়সী প্রশংসা করে, এবং ইট ইজ এ ম্যাটার অফ মান্থস, নট ইভেন ইয়ার্স। সো এখানে ঝুঁকে যাওয়ার ব্যাপারটা ইজ নট দ্যাট সিগনিফিকেন্ট, এবং আমাদের বর্তমান বিএনপি সরকারের মানে বাংলাদেশ ফার্স্ট এই নীতি অনুযায়ী আই এম শিওর পররাষ্ট্র
মন্ত্রী, উনি কোন পক্ষে কোন দিকে এটা আমি জানিও না, আমি মন্তব্য করতে চাই না, বাট ডেফিনেটলি হোয়াট এভার ইজ বেটার ফর বাংলাদেশ হি উইল রেকমেন্ড টু দি প্রাইম মিনিস্টার। একটা জিনিস আমি না বললেই নয়, তিস্তা নিয়ে আলোচনা যেটা হচ্ছিল, পৃথিবীতে 250টা ট্রান্সবর্ডার নদীর মধ্যে 57টাই ভারত থেকে বাংলাদেশে আসে, 250টার মধ্যে 57টাই ভারত থেকে বাংলাদেশে আসে। আর ফয়সাল যেটা বলেন, অবশ্যই আমরা একটা নদীর তিস্তা নিয়ে চায়নার সাথে গেলাম, বাকি 56 নদীর পানির কি হবে? সুতরাং এখানে ভারতকে অনবোর্ড রেখেই কিন্তু আমরা উই ক্যান টেক অ্যাডভান্টেজ অফ দ্য টেকনোলজি অ্যান্ড নো হাউ দ্যাট চায়না হ্যাজ টু হেল্প আস টু ডু দ্যাট, বাট উই হ্যাভ টু কিপ ইন্ডিয়া অন বোর্ড। আমরা তিস্তার ব্যারেজ করে আমরা ভারতকে অসন্তুষ্ট করলে আমরা গঙ্গার পানি পাবো না, আমরা অন্যান্য বাকি 56টা নদীর পানি পাবো না। এবং এই নেইবারহুডে যে আমাদের উপরে চারিদিকে বসে আছে তাদেরকে অনবোর্ড রেখেই সম্পর্ক রাখতে হবে। সো আমি মনে করি ইউসি শি জিনপিং কিন্তু থাকবে, কবে পর্যন্ত থাকবে আমরা জানি না, ডোনাল্ড ট্রাম্প কিন্তু আছে আর 3 বছর। দ্যাট ইজ they have a more stable policy China, এবং throughout our independence they have been supporting us. So এখানে চায়না যাওয়াটা গুরুত্বপূর্ণ ছিল, আই থিঙ্ক ইট ওয়াজ দি বেস্ট চয়েস, এবং পরবর্তীতে আমরা মার্কিন যুক্তরাষ্ট্রে যাব, ভারতে অন্য যাব, জায়গায় যাব। নাথিং রং জি। ইন দ্যাট। ওবায়দুল হক, আপনি নিশ্চয়ই জানেন যে আমাদের পররাষ্ট্রমন্ত্রীর যে জাতিসংঘ সাধারণ পরিষদের নির্বাচন, সেই নির্বাচনে চীনের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এবং তিনি জিতেছেন, এবং তার পাশাপাশি চীনের সঙ্গে বাংলাদেশের নানা দিক দিয়ে ঘনিষ্ঠতাও বাড়ছে। আবার ভারত কূটনীতিতে বার্তা খুবই স্পষ্ট। হঠাৎ করে পুশিন যখন শুরু হলো, কিংবা বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী একজন উপদেষ্টাকে দিল্লি এয়ারপোর্টে যে আচরণ করা হলো, এগুলো দিয়ে ভারত যে খানিকটা বা দিল্লি যে খানিকটা অনেক আচরণ হয়তো পছন্দ করছে না, সেই বার্তাও দিতে চাচ্ছে কিনা, সেই কারণেই এই চীন সফর নিয়ে আরেকটু তাৎপর্যপূর্ণ হয়ে উঠলো কিনা? ধন্যবাদ। আমি মনির যেটা বললেন একটা খুব ইন্টারেস্টিং কথা বলেছেন, উনি একটা শব্দ ব্যবহার করেছেন, উনি বলছিলেন যে এগুলো হলো ভারতের রেগুলেটরি মেজার্স, তো কিছু পছন্দ না করলে আমাদের উপর চাপ প্রয়োগ করে। আমি মনে করি এটা ভারত বহু বছর ধরেই করছে, আমরা এগুলোকে প্রেশার পয়েন্টস বলি, বাংলাদেশে কিছু প্রেশার পয়েন্টস আছে, এটা সে করে। আমার মনে হয় না এটা আগের মতো আর ওভাবে কাজ করবে এখন, আর এগুলো বরং ভুল বার্তা দিবে। এখন যেটা হয়েছে যে 5ই আগস্টের পরে বাংলাদেশে এখন ভারত, আমার কাছে মনে হয় যে সে অনুধাবন করতে পারছে যে ভারত বাংলাদেশের জনগণকে হারিয়েছে, এবং এই জনগণকে হারানো কিন্তু খুব ভয়াবহ। মানে এটা আপনি সরকারের সাথে ডিল করতে পারেন, কিন্তু আপনার এটা যদি দূরবর্তী দেশে জনগণ হতো, ভারত চিন্তা করতো না। এটা এমন একটা দেশ যে ভারতের পেটের মধ্যে ঢুকে বসে আছে, এবং জনসংখ্যাও খুব কম নয় এখানে। কাজেই ভারত যদি একটা বন্ধুত্বপূর্ণ বাংলাদেশ চায়ও, সেটি কিভাবে সে পাবে একটা বন্ধুত্বপূর্ণ বাংলাদেশ আমি জানি না। এটা ভারতকে ভাবতে হবে কিভাবে সে এটা করবে। কিন্তু যদি আপনি বাংলাদেশের কথা বলেন, যে বাংলাদেশের যেমন একটু আগে প্রসঙ্গটা এসছে, যেটা আপনারা বলছিলেন যে তিস্তা নিয়ে একটা স্পর্শকাতরতা আছে, কিন্তু এই স্পর্শকাতরতা আমরা কিভাবে এটা অ্যাড্রেস করবো, এটা একটা বড় চ্যালেঞ্জ আমাদের জন্য। আমি মনে করি এটা একেবারে বড় চ্যালেঞ্জ না। প্রথম কথা, ভারত এটা খুব ভালোই বুঝে যে তিস্তার আমাদের আসলে জরুরতটা কী, কেন আমাদের তিস্তাটা দরকার, এবং এর জন্য আমাদের চীন যাওয়া ছাড়া আমরা হয়তো বা নেদারল্যান্ডসের কাছে যেতে পারতাম, তারাও নদী নিয়ে অনেক ভালো ভালো কাজ করেছে, নদী শাসন কীভাবে করতে হয় তারা জানে। কিন্তু আমি জানি না কেন আমরা ডাচদের কাছে যাইনি, কেন চীনারাই আগ্রহ দেখিয়েছে। এখানে টাকা পয়সার ব্যাপার থাকতে পারে, যে এটা বিশাল একটা ইনভেস্টমেন্টের ব্যাপার, আপনি জানেন, রিটার্ন কীভাবে আসবে আমরা জানি না, এবং চীনের তো ভূ রাজনৈতিক। আমি মনে করি স্পর্শকাতরতা এভাবে অ্যাড্রেস করা যেতে পারে। একটা সম্ভাব্য উপায় হতে পারে এটা, যে ভারতকে একটা স্ট্র্যাটেজিক অ্যাসিওরেন্স দেয়া যে আমাদের মাটি কখনোই তোমাদের জন্য, তোমাদের বিরুদ্ধে ব্যবহৃত হয় এমন কোনো শক্তি আমরা এখানে অ্যালাউ করবো না। তো কাজেই সেটা একটা স্ট্র্যাটেজিক অ্যাসুরেন্স হতে পারে। এরকম আরও অন্য অনেক অ্যাসুরেন্স থাকতে পারে কীভাবে করব, কিন্তু তিস্তাটা আমাদের জন্য খুব জরুরি। এখন চীন আমাদের জন্য এটাও খুব জরুরি এই কারণে যে চীন, আমাদের এখানে ডেট ট্র্যাপের কথা বলা হয়েছে, ঋণের ফাঁদ, এই বিষয়গুলো বহু আগেই সমাধান হয়ে, মানে এগুলো একসময় একটা বড় কমপ্লেন ছিল, কিন্তু এগুলো অ্যাড্রেসড হয়ে গেছে। ঋণের ফাঁদের ভয় বাংলাদেশের নাই, বরং আমরা ঋণের থেকেও এখন যেটা আমার মনে হয় এই সফরে যেটা আলোচনা এখন পর্যন্ত আসেনি, সেটা হলো আমরা ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্টের কথাও আমরা আলোচনা করছি। আপনি শুনেছেন যে বিডা তার প্রথম বিদেশি অফিস খুলতে যাচ্ছে বেইজিংয়ে, এবং আপনি যদি সফর সঙ্গী দেখেন তাহলে দেখবেন যে বিডার চেয়ারম্যান অর্থ উপদেষ্টা আছেন এখানে। কাজে আমি মনে করি যে এটা একটা বহুমাত্রিক। আমি মনে করি যে আসলে বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে তারেক রহমান যেটা করার চেষ্টা করছেন, উনি একটা আমার আন্তর্জাতিক সম্পর্কের ছাত্র হিসেবে বাইরে থেকে দেখে মনে হয়েছে একটা গুণগত পরিবর্তন আনার চেষ্টা করছেন। এই গুণগত পরিবর্তনটা কি, যে আমাদের ওই যে যেটা উনি বলেছেন বাংলাদেশ ফার্স্ট, কিন্তু এটা একটা রেটরিক না। বাংলাদেশ ফার্স্টটা হলো এভাবে হবে যে এখন থেকে আমাদের পররাষ্ট্রনীতি হবে প্র্যাগম্যাটিক এবং ট্রানজ্যাকশনাল। মানে এটা এরকম না যে পার্মানেন্ট বন্ধু কথা তারা যেটা বলছিলেন, পার্মানেন্ট বন্ধুর দিন এখন চলে গেছে। ওই যে পাকিস্তান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যে উদাহরণ, চীনের উদাহরণের কথা দিলেন পূর্ববর্তী বক্তারা, অনেকটা সেরকমই। এখানে এখন ইস্যুভিত্তিক সম্পর্ক হবে। ভারতের সাথে আমাদের অনেক ইস্যু আছে। আমাদের একটা বড় চ্যালেঞ্জ আমি মনে করি, আমাদের পুরো আলোচনা এটা বারবার উঠে আসছে, যে ভুলটা আমরা করি বা ট্র্যাপে আমরা পা দিই না বুঝে।
আমরা ভারত না চীন, চীন না ভারত, এটাকে আমাদের ডিকাপল করতে হবে। চীনের সাথে সম্পর্ক খুবই গুরুত্বপূর্ণ, ভারতের সাথেও সম্পর্ক খুব গুরুত্বপূর্ণ। সমস্যা ওদের নিজেদের মধ্যে, চীন এবং ভারতের মধ্যে। এটা ওরা আমাদেরকে দিয়ে ওই প্রেশার পয়েন্ট ব্যবহার করে ওরা আমাদেরকে এটার একটা পার্টি না বানাক। এটা হলো আমাদের সেটা আমাদের সতর্কতা। সতর্ক থাকতে হবে আমাদেরকে। জি, ওবায়দুল হক, আপনি কি সংক্ষেপ করে বলবেন এই পুরো সফর থেকে আমাদের প্রত্যাশা কি এবং বাংলাদেশের ফরেন পলিসি নিয়ে আসলে কি বার্তা বিশ্ব পেতে যাচ্ছে? মালয়েশিয়াতে আমি ইতিমধ্যে উল্লেখ করেছি একেবারে প্রথম প্রশ্নে আলোচনার শুরুতে। মালয়েশিয়া যাচ্ছি না। চীনের কথা আমি বলি। চীনে আমি মনে করি যে যেটা আপনি আপনার ভূমিকায় বলেছিলেন যে একটা কৌশলগত সম্পর্ক রয়েছে, সেখান থেকেও নতুন বা কৌশলগত সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে। আমি মনে করি ইট উড বি ভেরি গুড স্টার্ট, বিকজ চীনের কাছ থেকে আমাদের অনেক কিছু পাবার আছে। আমি তাকিয়ে থাকবো ইনভেস্টমেন্টের দিকে। ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট যদি হয় চীন থেকে, এটা আমাদের সাংঘাতিক সাহায্য করবে। অনেকগুলো এমওইউ সই হবে, এমওইউগুলো কি কি ক্ষেত্রে হবে কিছুটা ধারণা আমাদের আছে, হলে পরে বোঝা যাবে, তারা ফিরে আসলে বোঝা যাবে, সেগুলো আমরা ক্লোজলি অ্যানালাইজ করবো। আমি মনে করি এগুলো থেকে ভালো বিষয় বের বন্দর হয়ে আসবে। ব্যবস্থাপনায় বন্দর ব্যবস্থাপনা আমি মনে করি এগুলো তো গুরুত্বপূর্ণই, কিন্তু একই সাথে আরও গুরুত্বপূর্ণ চীন থেকে টেকনোলজি ট্রান্সফার। এখন টেকনোলজি ট্রান্সফার একটা সমস্যা কি, ওরা যেটা মনে করেন যে আমাদের ওই টেকনোলজিক্যাল বা টেকনিক্যাল নো হাউটা নাই। তাই আমি মনে করি এইসব নিয়েও আলোচনা হলে আমি খুশি হতাম যে কি করে আমাদের AI ক্যাপাসিটি বিল্ডিং, শুধু এআই ধরেন আপনি আনলেই হবে না, ওইটা চালাবার মতো ওই ইনভেস্টমেন্টের এখানে ওই ইকোসিস্টেমটা এখানে তৈরি করতে পেরেছি কিনা আমরা। চীন যদি আমরা যদি এইসব বিষয়ে আলোচনা করতে পারতাম এবং এইসব বিষয়ে যদি আলোচনা হয় যে চীন এইসব ক্ষেত্রে আমাদের সাহায্য করতে পারে, আমাদের হিউম্যান ক্যাপাসিটি বিল্ডিং, 18 কোটি লোক আছে এখানে, শিক্ষিত জনগোষ্ঠী আছে এখানে, আমরা এখানে ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের কথা বলছি, কিভাবে কাজে লাগানো যেতে পারে। আমরা 50 বছর আমাদের সম্পর্কের পূর্তি নিয়ে অনেক হয়তো বা এখানে সেলিব্রেশনস হবে, কিন্তু সেলিব্রেশনের মধ্যে দিয়ে ভালো কী কী জিনিস আমরা চীনের কাছ থেকে পেতে পারি, এবং এটা হতে হবে উইন উইন সম্পর্কের ভিত্তিতে। আমরা অনেক সময় মনে করি চীন আমাদের অনেক কিছু করে দিবে, কিন্তু আপনি চীনা যদি ভালো করে শুনেন, আমার কাছে মনে হয় চীনারা অনেক কিছু বিক্রি করতে চায় আমাদের কাছে, উইচ ইজ নট ব্যাড। তারা অনেক কিছু সেল করতে চায়, তাদের অনেক ক্যাপাসিটি আছে যেটা আলোচনায় উঠে এসেছিল, সারপ্লাস ক্যাপাসিটি, ওগুলো তারা কাজে লাগাতে চান। কিন্তু সেটা কিভাবে আমরা আমাদের কাজে লাগিয়ে সেই সারপ্লাস ক্যাপাসিটিটা নিতে পারি, আমি মনে করি সেটা নিয়ে আমাদের ভাবা সেটা। জি, জেনারেল মনে চীন অনেক কিছু তৈরি করে এবং চীন হচ্ছে সারা পৃথিবীর কনজিউমার মার্কেট, টেকনোলজি মার্কেটের লিড এখন পর্যন্ত। খোদ মার্কিন যুক্তরাষ্ট্র আপনি যাই কিনতে যান, মেড ইন চায়না বা ভিয়েতনাম। ফলে তার বিপরীতে আমরা আমাদের সুবিধাটুকু, ন্যায্য সুবিধাটুকু আদায় করে নিতে পারবো কিনা, যেটা প্রফেসর সাহেব বলছিলেন, সেটা এফডিআই হতে পারে, সেটা বড় প্রকল্প বাস্তবায়ন হতে পারে, অর্থনৈতিক সহায়তা হতে পারে। জি, অনেক ধন্যবাদ। আমি অবশ্যই মনে করি যে উই ক্যান হ্যাভ এ রিলেশনশিপ অফ মিউচুয়াল বেনিফিট। চায়না তাদের স্বার্থ না দেখে বাংলাদেশকে আসবে না, আমরা আমাদের স্বার্থ না দেখে ওখানে যাব না। প্রফেসর হক যেটা বললেন যে আমরা চায়নার সাথে ভারতের যে সম্পর্ক খারাপ থাকুক বা চায়নার সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের থাকুক, উই ডোন্ট ওয়ান্ট টু বি দি স্কেপগোট, উই ওয়ান্ট টু হ্যাভ গুড রিলেশনশিপ উইথ হুএভার দ্যাট বেনিফিটস আস। চায়না রিসেন্টলি একটা সই করেছে, চাইনিজ ইকোনমিক জোন, $340 মিলিয়ন তারা ইনভেস্ট করবে এখানে। শুনেছি 100,000 বাংলাদেশের এখানে চাকরি হবে, আরও $500 মিলিয়ন ইনভেস্টমেন্ট বাংলাদেশে আসবে। সো আমি মনে করি যে একটা জিনিস, যেই এমইউ বা এগ্রিমেন্ট সাইন হবে কিনা, দি নেশন ওয়ান্টস ইট টু বি ট্রান্সপারেন্ট। এটা এসেই সরকারকে এটা শেয়ার করতে হবে আমরা কি করে আসলাম, পরবর্তীতে আমরা যাদের সাথে যে আন্ডারস্ট্যান্ডিং যাই। বিকজ আগের সরকারের একটা মিথ ছিল যে আমরা জানি না, জনগণ জানে না কি এগ্রিমেন্ট হলো, কি পেলাম কি না পেলাম। সো যদি প্রথম বাংলাদেশই যদি ফার্স্ট হয়, সেক্ষেত্রে বাংলাদেশ স্বার্থেই এই এগ্রিমেন্টগুলো হবে। আমি মনে করি সরকার এসে একটা প্রেস ব্রিফিং করে এটা ডিটেলটা দেওয়া উচিত, এবং অনেক সম্ভাবনা চায়না হ্যাজ, এবং চায়নাতে এখন ম্যান পাওয়ার, লেবার কস্ট ইজ ভেরি হাই, ওরাও বাংলাদেশে ইনভেস্ট করতে চাই। ফরেন ইনভেস্টমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট, উই ওয়ান্ট টু টেক অ্যাডভান্টেজ অফ দি টেকনিক্যাল নো হাউ ইন ডিফারেন্ট সেক্টরস দ্যাট চায়না হ্যাজ, অ্যান্ড ডেফিনেটলি চায়নাটা বিনা পয়সায় করবে না, তারা বেনিফিট নিয়েই করবে। এই নেগোসিয়েশনটা আমাদেরকে করতে হবে যাতে আমরাও বেনিফিটেড হই, চায়নাও যাতে বেনিফিট। অ্যাম্বাসেডর ফয়েজ, চীন তো চীনের স্বার্থ দেখেই বিনিয়োগ, ব্যবসা বাণিজ্য করবে, আমরা আমাদের স্বার্থটা অক্ষুণ্ণ রাখতে পারছি কিনা, সেটা একটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, বিএনপির অন্যতম নির্বাচনী অঙ্গীকার ছিল বিদেশের সঙ্গে যে কোনো চুক্তি করুক সেটি নিয়ে পার্লামেন্টে আলোচনা হবে। ফলে সে আলোচনাটা আগে হয়নি, আমি জানি না পরে হবে কিনা, বা সেটা প্রত্যাশা করা, খুব বেশি প্রত্যাশা করা হবে কিনা। না, খুব বেশি প্রত্যাশা কেন, এটা তো অনেক জায়গায় প্র্যাকটিস আছেই। আমাদের দেশেও যে আগে কখনো হয় নাই সেটাও তো নয়, কিন্তু সবসময় হয়তো হয় নাই, নিয়মিত হয় নাই, কিন্তু এখন আমরা বলছি নিয়মিত হবে, কিন্তু সেটা আমাদের দেখার বিষয়। নতুন সরকার, নতুন পার্লামেন্ট, তারা কতটুকু কী করতে পারে সেটা আমাদের দেখব। কিন্তু আমাদের জন্য আজকে গুরুত্বপূর্ণ হলো যে চীনের সাথে যে সহযোগিতাগুলো আমরা করব, যে সহযোগিতা চুক্তিগুলো হবে, সেগুলোকে যাতে আমরা সঠিকভাবে ইমপ্লিমেন্ট করতে পারি। চুক্তি হলেই সবসময় যে ইমপ্লিমেন্টেড হয় তাও তো নয়। অনেক দিন আগেই শি জিনপিং বলেছিলেন যে $28 বিলিয়ন
2016 বা 17 ইনভেস্ট করা হবে বাংলাদেশে। 16 তো সেটা কতটুকু হয়েছে? 8-9 বিলিয়ন ম্যাক্সিমাম হয়েছে। 7 বিলিয়নের বেশি। এখন যে যাওয়া হচ্ছে তাতে যে সবকিছু নতুন হচ্ছে তা নয়, কিন্তু ওটা একটা ধারাবাহিকতা আছে এবং সেটার ইতিমধ্যে চীন থেকে অনেক ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট বাংলাদেশে এসেছে, অনেক প্রজেক্ট হয়েছে, তারা বিভিন্ন বড় বড় প্রকল্পে সাহায্য করেছে, কিন্তু অনেক কিছু করার আছে বাকি। সুতরাং তারা সেইগুলোতেই আসতে চাইবে, যেখানে তাদেরও বিভিন্ন কোম্পানি আছে যারা কাজ খুঁজে, সুতরাং তাদেরও সুবিধা হয়, আমাদেরও কাজ হয়। স্যার, সেই রকম চীন ভারতের একটা টানাপোড়েন আছে, চীন মার্কিন যুক্তরাষ্ট্রের একটা টানাপোড়েন আছে, কারণ আমরা এটার মাঝখানে মানে এটার কি বলে ঘটনার শিকার হতে পারি একটা কথা, যেটা আগের বক্তারা ওই কথাটাই বলেছেন, ওদের যে টানাপোড়েন আছে সেটার মধ্যে আমরা কেন ঢুকতে যাব? আমাদের প্রত্যেকের সাথে অটোনমাস সম্পর্ক হবে, সবার সাথে আলাদা আলাদা করে আমাদের বাংলাদেশের জাতীয় স্বার্থে আমরা যে তাদের সাথে সহযোগিতার সম্পর্কগুলো করব, একজনের সাথে সম্পর্ক যাতে আরেকজনের সাথে সম্পর্কের উপর কোনো রকমের নেতিবাচক প্রভাব না ফেলে। ইতিবাচক প্রভাব ফেললে কোনো অসুবিধা নাই, কিন্তু নেতিবাচক প্রভাব যাতে না ফেলে এই ব্যাপারে আমাদের অত্যন্ত সতর্ক থাকতে হবে। এবং খালি চীনের সাথে না, আমাদের ভারতের সাথেও সম্পর্ক করতে হবে, আমাকে রাশিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান, সিঙ্গাপুর সবার সাথে প্রয়োজনীয় সম্পর্ক করতে হবে, এবং সবার সাথে ইতিমধ্যেই আমাদের প্রচুর সহযোগিতার ক্ষেত্র আছে। চীনের সাথে সম্পর্কের ক্ষেত্রে একটা কথা বলি, আমরা খালি বারবার মনে করি যে আগের সরকারের সময় শুধুই ভারতের সাথে সম্পর্ক, একদম সত্যি কথা নয়। ভারতের সাথে খুব ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, কিন্তু সবচেয়ে বেশি ওই সময়ে চীনের সাথে সম্পর্ক এগিয়েছে। চীনের সাথে সম্পর্ক ভারতের সাথে, যে ব্যবসা বাণিজ্য চীনের সাথে হয় তার তুলনায় ভারতের সাথে কিচ্ছুই হয় না, মানে 10 ভাগের 1 ভাগও হয়তো হয়। তো সুতরাং সেটা খেয়াল করতে হবে যে আগের সরকারের আমরা যতই দোষ দিই, তারা কিন্তু এইসব পররাষ্ট্রনীতির ক্ষেত্রে এবং অন্যদের সাথে সম্পর্কের ক্ষেত্রে বেশ ইয়ে করেছেন, সফল ছিলেন, এবং যে তাদের যে নীতি ছিল, যেটা খালি তাদের নীতি না, আগের থেকেই ছিল, যে সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়। এটা 90-এর দশক থেকেই এই কথাটা চলে আসছে। তো সেই জিনিসটাকে কিন্তু তারা যথেষ্ট সফলতার সাথে বাস্তবায়ন করেছে, কাজ করেছে। অনেক ধন্যবাদ অ্যাম্বাসেডর মুন্সি ভাই, ধন্যবাদ জেনারেল আকন, ধন্যবাদ ওবায়দুল হক। দর্শক, এই ছিল আলোচনা। বাংলাদেশের স্বার্থ অক্ষুণ্ণ রেখে যে কোনো দেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, ব্যবসা বাণিজ্য, লেনদেন হোক, সেই প্রত্যাশা শেষ করছি। ভালো থাকুন সবাই।